Hey coders, welcome back to Uncoder. It's Mamun here. আজকে আমরা জানবো থার্ড পার্টি পে ইন্টিগ্রেশন। আপনি যদি পাইথনের জ্যাঙ্গো বা অডো বা ফার্স্ট পে নিয়ে কাজ করেন, জব ডেসক্রিপশনে দেখবেন যে ওখানে বলা থাকে যে থার্ড পার্টি পে ইন্টিগ্রেশন সম্পর্কে জানতে হবে। তো আজকে আমরা সেটাই জানবো, থার্ড পার্টি পে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় ওই ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে। তো আমি শুরু করবো একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, শেষের দিকে আমি একটা প্রজেক্ট আলোচনা করবো। ওই ফ্রেমওয়ার্কের মধ্যে কিভাবে ওই থার্ড পার্টি পে ইন্টিগ্রেট করতে হয় একদম শেষের দিকে আমি এগুলো এক্সপ্লেন করবো। তো প্রথম দিকে একদম ইজি মনে করে আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। সো লেটস স্টার্ট। তো প্রথমে জেনে আসি আমরা থার্ড পার্টি পে এর সংজ্ঞাটা কি হবে। যে এপিআই গুলোর ওনার কিন্তু আমরা না, আমরা শুধু ওই এপিআই গুলো ব্যবহার করব, অর্থাৎ আমরা কিন্তু ওই এপিআই গুলো বিল্ড করি নাই, আমরা শুধু এগুলো ইউজ করব। সেই এপিআই গুলো হচ্ছে থার্ড পার্টি এপিআই। আমরা নরমালি এপিআই গুলোর মধ্যে যেভাবে অপারেশন গুলো করি তেমভাবে থার্ড পার্টি এপিআই এর মধ্যেও একই অপারেশন গুলো করতে হবে। আচ্ছা, এপিআইটা কেমন হয় ওইটা যদি আমরা কল্পনা করার চেষ্টা করি, একটা এপিআই আমরা কল্পনা করতে পারি A4 পেজের মতন। যখন আমাদের এক্সাম থাকে ওই ব্ল্যাঙ্ক পেজটা আমরা কি করি, ডিভাইড করি, অর্থাৎ আমরা মার্জিন করি চারপাশে। উপরের দিকে আমরা আমাদের নেম, অ্যাড্রেস, যা টোকেন জাতীয় যা পরিচিতি বা লোকেশন, ওগুলো আমরা এখানে হেডারের মধ্যে রাখি। তো উপরের পার্টটাকে আমরা বলি হেডার। দেন মার্জিন করে যে আমরা বর্ডার করি চারপাশে, ভিতরের মধ্যে যা থাকে তা হচ্ছে আমাদের বডি। বডির মধ্যে থাকে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেন আরেকটা আছে আমাদের কোয়েরি প্যারামস। কোয়েরিটা হচ্ছে কি, আমাদের A4 পেজে ধরেন আমরা নাম্বারিং করলাম, এই নাম্বারিংটা হচ্ছে কোয়েরি প্যারামস। দেন আমরা 1 লিখে আমরা ফার্স্ট পেজে আমরা যাব, 10 লিখে আমরা 10th পেজে যাব। তো যখনই আপনার মুখে বলবেন এপিআই, তখনই মাথায় যেন ক্যাচ করে A4 পেজের মতন উপরে থাকবে হেডার, ভিতরের মধ্যে বডি, দেন কোয়েরি প্যারামস মানে নাম্বারিং, পেজ নাম্বারিং। তো আমি আমার ভিএস করে চলে যাচ্ছি। আমি এখানে পাইথনের যে একটা লাইব্রেরি আছে রিকোয়েস্ট নামে, ওইটা আমি ইম্পোর্ট করে নিছি। এই লাইব্রেরিটা আমাদের থার্ড পার্টি পে ইন্টিগ্রেশন ক্ষেত্রে ব্যবহৃত হবে। তো সেটা যদি আপনাদের ইনস্টল করা না থাকে, আপনারা ইনস্টল করে নেবেন pip tall request। তো অলরেডি যেহেতু আমার ইনস্টল করা আছে, সেজন্য রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। এখন প্র্যাকটিস করার জন্য আমাদের কিছু ফেক এপিআই লাগবে, অর্থাৎ ডেমো এপিআই লাগবে, যেগুলোর মধ্যে আমরা কিছু ডাটা পাবো, আমরা শুধু অপারেশন করব। তো সেক্ষেত্রে আপনারা কোনো ব্রাউজারে গিয়ে ফেক এপিআই লিখে সার্চ করবেন। তো সেখানে অনেকগুলো ডেমো এপিআই পাবেন, ওইগুলোর মধ্যে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে আসবেন। তো আমি জেসন প্লেস হোল্ডার থেকে একটা ডেমো এপিআই নিয়ে আসছি। এই এপিআই ব্যবহার করে আমরা প্র্যাকটিস করব। এবং আমরা জানি যে এপিআই রিকোয়েস্ট করার কয়েকটা মেথড আছে, সেগুলো হলো গেট, পোস্ট, পুট, প্যাচ এবং ডিলিট। গেট কি করে, আমরা কোনো মেসেজ, আমরা কোনো রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা গেট ইউজ করি। দেন আমরা কোনো ডাটা পাঠানোর ক্ষেত্রে পোস্ট মেথড ইউজ করি। দেন পুট ইউজ করি আমরা কোনো ডাটাটার পুরোটা আপডেট করতে। দেন প্যাচ অ্যাজ সিমিলার, আমরা কোনো আংশিক ডাটাটা চেঞ্জ করতে প্যাচ ইউজ করি। দেন ডিলিট, আমরা ওই ডাটাটা মুছে ফেলতে, ডাটাবেস থেকে মুছে ফেলতে আমরা ডিলিট মেথডটা ইউজ করি। তো এগুলোর ব্যবহার আমরা দেখে আসি। যে আমি একটা ডান নামে ভেরিয়েবল লিখলাম, এই ইউআরএল এর মধ্যে আমি গেট রিকোয়েস্ট পাঠাবো। তো আমরা হচ্ছে ক্লায়েন্ট, দেন সার্ভার মধ্যে আমরা রিকোয়েস্ট পাঠাবো, সার্ভার থেকে আমাদের কোনো কিছু ডাটা এখানে আসবে, তাই না? তো কি ডাটা আসে আমরা ফার্স্টে চেক করে দেখি। যে আমি রিকোয়েস্ট লাইব্রেরিটা আমি কল করব, দেন গেট নিব, দেন আমি ইউআরএলটা প্রিন্ট করে দেব। তো সেক্ষেত্রে যেহেতু আমরা ক্লায়েন্ট, আমাদের কাছে যে ডাটাগুলো আসছে, তো প্রিন্ট করব ডান ডট টেক্সট ফরম্যাটে আমি প্রিন্ট করব। কি প্রিন্ট হবে এখানে, বডি প্রিন্ট হবে। আমি যদি রান করি python.py, আমি আমার ফাইলটা পাইথন লিখে রান করে দিছি। দেন এখানে বডির মধ্যে ইউজার আইডি 1 আসছে, দেন আইডি 1 আসছে। আচ্ছা, আমি এখানে যদি 1টা বাদ দিয়ে আমি শুধু পোস্টের আন্ডারে কি কি আছে তা যদি আমি প্রিন্ট করতে চাই, অনেকগুলো ইউজারের ডাটা আসছে, তাই না? প্রায় 10টা ইউজারের ডাটা আসছে, 10টা না, প্রায় এখানে 100টা, তাই না? হ্যাঁ, তো ওইটাই থাকুক, আমরা একটা দিয়েই কাজ করব। তো ওইটা তো প্রিন্ট হলো বডির মধ্যে যা আছে ডান ডট টেক্সট দিয়ে। আচ্ছা, ডাটা প্রিন্টিং এর ঝামেলা এড়ানোর জন্য আমি একটা বিষয় ক্ল্যারিফাই করে দিই, ওটা শর্টকাটও বলতে পারেন। যে ধরেন সার্ভার থেকে কোনো ডাটা যদি ক্লায়েন্টের কাছে আসে, অর্থাৎ আমাদের কাছে যদি কোনো ডাটা থাকে, তো ওইটা যদি আমরা প্রিন্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা শুধু ভেরিয়েবলটা লিখে ডট দিয়ে আমরা যদি বডি প্রিন্ট করতে চাই, বডি লিখবো। যেমন ডান ডট বডি, আমাদের বডিটা প্রিন্ট হবে। ডান ডট হেডার, আমাদের হেডারটা প্রিন্ট হবে। ডান ডট ইউআরএল, আমাদের ইউআরএলটা প্রিন্ট হবে। এবং আমরা যদি পোর্ট বা পোস্ট বা প্যাচ বা ডিলিট রিকোয়েস্টের মাধ্যমে আমরা যদি কোনো ডাটা পাঠাই সার্ভারের কাছে, তো ওইটা আমি চেক করার জন্য, যে ওই ডাটাটা কিন্তু আমাদের রিকোয়েস্টের মধ্যে থাকে, তাই না? তো ওইটা চেক করার জন্য আমাদের প্রিন্ট করতে হবে ডান ডট রিকোয়েস্ট লিখে, দেন আমাদের হেডার ডান ডট রিকোয়েস্ট ডট বডি ডান ডট রিকোয়েস্ট ডট ইউআরএল। দুইটাই প্রসেস। একটা হচ্ছে ডান ডট দিয়ে ডিরেক্টলি আমাদের নিজস্ব যে ডাটাটা আছে ওইটা আমরা প্রিন্ট করতে চাইলে ডান ডট দিয়ে, দেন আমরা যে ডাটাটা পাঠাইতেছি ওইটা আমরা চেক করার জন্য ডান ডট রিকোয়েস্ট ডট
বডি অথবা হেডার এভাবে প্রিন্ট করব। তো যেহেতু এখানে আমাদের ক্লায়েন্টের মধ্যে ডাটাগুলো অর্থাৎ আমাদের কাছে ডাটাগুলো, তো আমরা ডিরেক্টলি প্রিন্ট করব টেক্সট দিয়ে আমরা বডির মধ্যে যা আছে তা প্রিন্ট করে ফেলছি। তো আমি এটা কমেন্ট করে আমি হেডারটা প্রিন্ট করব। হেডারের মধ্যে কি আছে চেক করে দেখি, হেডার্স। দেন টার্মিনালের মধ্যে আমি যদি লিখি আগের কমান্ডটা রান দেই, দেন হেডারের মধ্যে যা আছে সব কিছু প্রিন্ট হয়ে গেছে, যে ডেট, কত তারিখ, কতটুকু সময়ে আমি এটা পাঠাচ্ছি। দেন কন্টেন্ট টাইপ, এখানে সব কিছু পরে দেখবেন। দেন এখানে লেখা থাকবে যে আমার এই যে আসতে সার্ভার থেকে ক্লায়েন্টের ডাটা আসতে কতটুকু সেকেন্ড লাগছে, তাও কিন্তু এখানে লেখা থাকবে এভরিথিং। এবং আমাদের যদি কোনো হেডারের মধ্যে টোকেন থাকে সেটা কিন্তু আমরা হেডার্সের মধ্যে পাওয়া যাবে, তাই না? ওকে, তো এখন ধরেন আমি হেডার্স পুরো প্রিন্ট করছি। তো আমি আর কি প্রিন্ট করা যাবে, প্রিন্ট ডান ডট ইউআরএল। আচ্ছা, ইউআরএলটা এখানে কিসের জন্য আমরা প্রিন্ট করতেছি, কারণ এই ইউআরএল তো আমরা অলরেডি লিখে রাখছি। তো এখানে ইউআরএল আমরা কি প্রিন্ট করব, তো এই ইউআরএলটা প্রিন্ট করার মানে হচ্ছে কি, যেমন ধরেন আমরা এই ইউআরএল আমরা গেট রিকোয়েস্ট পাঠাইছি, হয়তো বা এখানে সার্ভারের মধ্যে কোনো কিছু অপারেশন করা আছে যে এই ইউআরএল এ যদি কেউ এন্ট্রি করে ওই ব্রাউজারের জন্য সাথে সাথে রিডাইরেক্ট করে অন্য ইউআরএল এ নিয়ে যায়। তো অন্য ইউআরএল এ নিয়ে গেল নাকি আমার এই ইউআরএল এর মধ্যেই সার্ভারে রান হয়েছে সেটা আমরা চেক করতে পারবো। যেমন ধরেন আমি যদি ইউআরএলটা প্রিন্ট করি, তো এখানে বুঝাইতেছে যে আমার ইউআরএলটা কি এটাই ঠিকঠাক আছে, কোনো রিডাইরেক্ট করে ইউআরএল সেট করে নাই সার্ভারে। তো আমরা টেক্সট প্রিন্ট করলাম, আমরা হেডার প্রিন্ট করলাম, আমরা ইউআরএল প্রিন্ট করলাম। আরেকটা হচ্ছে আমরা প্রিন্ট করব ডান ডট কন্টেন্ট। তো কন্টেন্টটা কি, আমরা আগে কিন্তু প্রিন্ট করছি টেক্সট। টেক্সট মানে কি, শুধু টেক্সটগুলো প্রিন্ট হবে কি আকারে, জেসন ফরম্যাটে, তাই না? তো কন্টেন্টের মানে কি, আমাদের যদি কোনো ফাইল থাকে, ইমেজ থাকে, তো সেক্ষেত্রে বাইনারি কোড আকারে প্রিন্ট হবে। তো ইমেজ কিন্তু এখানে শো হবে না টার্মিনালের মধ্যে, তো কিভাবে শো হবে, বাইনারি নাম্বার আকারে শো হবে। তো আমি যদি প্রিন্ট করি, এখানে যেহেতু কোনো ফটোস বা ফাইল নাই, তো সেক্ষেত্রে শুধু টেক্সটগুলোই প্রিন্ট হয়েছে, তাই না? দেখেন এর ফরম্যাটটা কিভাবে প্রিন্ট হয়েছে, বাইনারি ফরম্যাটে, তাই না? দেন বি দিয়ে বাইনারি ফরম্যাটে এখানে প্রিন্ট হবে। দেন আরেকটা আছে আর, আচ্ছা যাই হোক। দেন আরেকটা আছে আমাদের স্ট্যাটাস কোড। স্ট্যাটাস আমরা কোড প্রিন্ট করতে পারবো। স্ট্যাটাস কোড কি, স্ট্যাটাস কোড হচ্ছে আমি যে রিকোয়েস্টটা পাঠিয়েছি সার্ভারের কাছে, ওই রিকোয়েস্টটা ঠিকভাবে ভ্যালিডেশন হয়েছে কিনা সেটার একটা নোটিফিকেশন ব্যাক বলতে পারেন। যে আমরা কিন্তু 5 ধরনের স্ট্যাটাস কোডের সাথে পরিচিত, যে 100 থেকে 199, 200 থেকে 299, 300 থেকে 399, 400 দেন 500, ওইগুলো আমরা 400 আমরা কিন্তু 404 এর সাথে পরিচিত। যেমন আমাদের কোনো ব্যাড রিকোয়েস্ট বা ক্লায়েন্ট জাতীয় কোনো যদি এরর থাকে, তখন আমরা কিন্তু 400 থেকে 499 এর মধ্যে কোনো একটা এরর পাই। সার্ভার জাতীয় কোনো সমস্যা যদি থাকে, তখন 500 থেকে 599 পর্যন্ত আমরা কোনো এরর কিন্তু পাই। কারণ আমাদের এই যে রিকোয়েস্টটা যদি ঠিকভাবে কাজ করে, তখন কিন্তু 200 থেকে 299 এর মধ্যে হয়ে থাকে। তো 200 মানে কি বোঝানো হয়েছে, ওকে। তো ধরেন আমি এটা টেক্সট ফরম্যাটে লিখে দেখতে চাই যে 200 ধরেন আমি জানি না 200 মানে কি বোঝায়। তো সেক্ষেত্রে আমাদের স্ট্যাটাস কোডটা না লিখে আমরা একদম টেক্সটটা প্রিন্ট করবো। যে স্ট্যাটাস কোডের টেক্সট প্রিন্ট করব, ডান ডট রিজন আমরা প্রিন্ট করব, আর এই রিজন। দেন আমি রান করলাম, এখানে আসলো ওকে, তাই না? অর্থাৎ 200 স্ট্যাটাস কোড মানে ওকে। তো আশা করি বুঝতে পারছেন, আমাদের ক্লায়েন্ট সাইটের মধ্যে যে ডাটাগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা ডিরেক্টলি প্রিন্ট করতে পারবো। আচ্ছা, এগুলো আমি কমেন্ট করে রাখি। এখন ধরেন আমরা এখানে আমি 1টা বাদ দিয়ে এখানে আমি প্রিন্ট করি, যে ধরেন আমি আবার প্রিন্ট করি, এটা আমি টেক্সট প্রিন্ট করি। এখানে অনেকগুলো ডাটা আছে, তাই না? তো ধরেন এখানে আমি কোয়েরি করব। তো নর্মালি আমরা কোয়েরি কিভাবে করি ব্রাউজারের মধ্যে, যে আমরা একটা কোয়েশ্চেন সাইন দিয়ে দেন ওইখানে আমরা ভেরিয়েবলের নাম লিখে ডিকশনারি ফরম্যাটে অর্থাৎ কি অ্যান্ড ভ্যালু ফরম্যাটে আমরা ফিল্টারিং করি। তো এখানে আমাদের ডিকশনারি ডিক্লেয়ার করে দেন আমাদের এখানে পাস করতে হবে। দেন আমি কিউ নামে একটা ভেরিয়েবল নিলাম, দেন এটা আমি ডিকশনারি রাখবো। দেন আমি এখানে কি ফিল্টার করে আনবো। তো ধরেন আমার আইডি থাকবে 100, ইউজার আইডি থাকবে 10। তো এগুলো আমি লিখবো, আইডি থাকবে 100, দেন ইউজার আইডি হবে 10। দেন এটা যদি আমি কোয়েরি করতে চাই, এখানে আমি লিখে দেব প্যারামস সমান কিউ। দেন এখানে যদি রান করি, তো দেখবেন আমাদের শুধু এই যে ইউজার ডাটাটা আছে ওইটা ফিল্টার হয়ে শুধু এটাই থাকবে। আমি ফার্স্ট এখানে ক্লিয়ার করে দিই, দেন আমি রান দিই। এই যে জাস্ট একটা ডাটাই কিন্তু এখানে আসছে ফিল্টার হয়ে। তো কোয়েরি কিভাবে করতে হয় থার্ড পার্টি অ্যাপের মধ্যে, তো আশা করি বুঝতে পারছেন। তো এখন ধরেন আমরা হেডারের মধ্যে কোনো অথেন্টিকেশন টোকেন পাঠাতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে পাঠাবো, সেম ফরম্যাটে কোয়েরি যেভাবে করছি অথেন্টিকেশন সেভাবে পাঠাবো। তো ধরেন আমি একটা অথেন্টিকেশন অথ নামে একটা ভেরিয়েবল নিলাম, ডিকশনারি ফরম্যাট। দেন আমি কি আকারে লিখলাম,
অথেন্টিকেশন, দেন ভ্যালু আকারে লিখলাম আমি টোকেন, দেন এখানে কিন্তু 36 বা 120 বা 48 লেন্থের একটা টোকেন থাকে, তাই না? তো এটা আমি কিভাবে পাঠাবো, যে এখানে আমি লিখবো হেডার্স লিখে কোনটা পাঠাতে চাই, আউট। দেন এইভাবে কিন্তু আমরা হেডারটা পাঠাতে পারবো। হেডার কিন্তু আমরা যে কোনো মেথডের মধ্যে পাঠাই, গেট মেথডে বা পুট বা পোস্ট বা প্যাচ বা ডিলিট, তো সব ক্ষেত্রে কিন্তু হেডারটা সেম ফরম্যাটে আমরা পাঠাবো। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম গেট মেথডটা নিয়ে, এখন আমরা আলোচনা করব পোস্ট রিকোয়েস্ট কিভাবে পাঠাতে হয়। তো এটা আমি কমেন্ট করে দিলাম, দেন কমেন্ট না করে আমি এটা কপি করে নিই ফার্স্টে, দেন উপরে একটা কমেন্ট করে দিই, দেন এখানে আমি গেটের পরিবর্তে লিখব পোস্ট। দেন যেহেতু পোস্ট রিকোয়েস্ট, তো আমরা জানি যে কোনো ডাটা আমাদের পাঠাতে হবে, তাই না? তো ওই ডাটাটা কিভাবে পাঠাবো, তো ধরেন আমরা একটা ডাটা নামে ডিকশনারি নিলাম, তার মধ্যে আমরা দিব নরমালি দিলাম, তো যেহেতু এগুলো ভ্যালিডেট না, এরপর আমরা কি করলাম, এখানে প্র্যাকটিস করার পারপাসে দিলাম। তো কি কি দিতে হবে এখানে, ইউজার আইডি ধরেন দিব আমরা 20, দেন আইডি 101, টাইটেল চ্যানেল, এনকোডার চ্যানেল, ওকে। দেন এটা আমরা সার্ভারে পাঠাবো, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে আমাদের লিখতে হবে ডাটা ইকুয়ালস টু আমাদের ডিকশনারিটার নাম কি, ডাটা, তাই না? দেন ডাটা দিয়ে দিলাম। তো আমরা যদি রান করি, আমি ফার্স্টে ক্লিয়ার করে দিই টার্মিনালটা, দেন আমি এখন রান দিই। এই যে ইউজার আইডি আমি কি দিছি 20, আইডি 101, দেন টাইটেল হ্যালো দিস ইজ টাইটেল, দেন বডি ফলো এনকোডার চ্যানেল, ঠিকভাবে কিন্তু গেছে। দেন এখানে আমি একটা প্রিন্ট দিয়ে রাখছি done.text, তো সেক্ষেত্রে আমরা যেই ডাটাটা পাঠাইছি সেই ডাটাটা কিন্তু ডানের মধ্যে রিটার্ন হয়ে আসছে, তাই না? রিডাইরেক্ট হয়ে এখানে আসছে, তো সেজন্য done.textটা প্রিন্ট হয়ে গেছে। তো এখন ধরেন আমরা কি পাঠাইছি, এই যে আমরা ইউজার আইডি 20, আইডি 101, একটা বডি পাঠাইছি, দেন একটা হেডার পাঠাইছি, এখানে দেখেন হেডারটা কিন্তু আমরা অলরেডি পাঠাইছি, দেন প্যারামস গুলো কিন্তু পাঠাইছি। তো আমরা কি পাঠাইছি সেগুলো যদি আমরা প্রিন্ট করতে চাই, তো একটু আগে কিন্তু আমি শুরুতে বলছিলাম যে done.request লিখে আমাদের প্রিন্ট করতে হবে। তো ধরেন আমি প্রিন্ট করব আমরা হেডারের মধ্যে কি পাঠাইছি, তো done.request.headers, দেন ওইটা আমি কমেন্ট করে দিই। এই যে হেডারের মধ্যে আমরা কি কি পাঠাইছি, শুধু অথেন্টিকেশন, তাই না? দেন এখানে দেখুন তো অথেন্টিকেশন আছে কিনা, এই যে অথেন্টিকেশন টোকেন, এই ব্লা ব্লা ব্লা। দেন এটার ফরম্যাট কি, না ফরম্যাট এখানে লেখা আছে যে কন্টেন্ট টাইপ অথেন্টিকেশন, সবকিছু কিন্তু এখানে লেখা আছে। দেন এখন আমরা ডাটাটা কি পাঠাইছি, এই যে ডাটাটা আমরা পাঠাইছি এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো। দেন আমরা query.body যদি দেই, দেন বডির মধ্যে কি আছে সেটা আমরা প্রিন্ট করতে পারবো। হ্যাঁ, এই যে বডির মধ্যে ইউজার আইডি 20, আইডি 101, টাইটেল সবকিছু কিন্তু প্রিন্ট হয়েছে, তাই না? তো আমাদের ক্লায়েন্টের কাছে যে ডাটাগুলো আছে ওইগুলো যদি আমরা প্রিন্ট করতে চাই, তো ডিরেক্টলি আমরা হেডার, টেক্সট, কন্টেন্ট, দেন জেসন, দেন ইউআরএল লিখে আমরা প্রিন্ট করতে পারবো। এবং যেই ডাটাগুলো আমরা ক্লায়েন্ট থেকে সার্ভারে পাঠাবো, অর্থাৎ সার্ভারে কি ডাটাগুলো পাবে ওইগুলো যদি আমরা প্রিন্ট করতে চাই, তো request.header লিখে পাঠাতে হবে, তাই না? এর আগে আমাদের রিকোয়েস্টটা লিখতে হবে যে হেডার আছে, ইউআরএল আছে, মেথড আছে, বডি আছে। দেন আমি যদি একটু প্র্যাকটিস করি, মেথডটা কি, math মেথড, দেন এই যে পোস্ট মেথড, তাই না? আমি কিন্তু পোস্ট মেথডটা আমি পাঠাইছি। তো এখন আমরা দেখবো এই যে মেথডের মধ্যে প্যারামিটারগুলো কি কি আছে। এখানে তো আমরা ফার্স্টে পাইছি ইউআরএল, প্যারামস, হেডার, দেন ডাটা। আর কি কি প্যারামিটার আছে সেগুলো আমরা জানবো। তো এখানে দেখেন অনেকগুলো প্যারামিটার আছে, যে ইউআরএল সম্পর্কে আমরা অলরেডি জেনে আসছি, প্যারামস সম্পর্কে জেনে আসছি। আমাদের কোয়েরি প্যারামস করতে গেলে এখানে এই প্যারামিটারটা ইউজ করতে হয়, হেডার্স, দেন কুকিজ, দেন auth, টাইম আউট, দেন অ্যালাউ রিডিরেক্ট মানে কি আমাদের এই ইউআরএলটা কি অন্য কোনো ইউআরএল এর মধ্যে রিডিরেক্ট হবে কি হবে না, সেটা আমরা ট্রু অ্যান্ড ফলস দিয়ে থাকি। তো ডিফল্ট হিসেবে ট্রু আকারে থাকে। দেন ভেরিফাই, দেন ডাটা, জেসন এবং ফাইলস। ডাটা, জেসন এবং ফাইলস যেগুলো থাকবে পোস্ট রিকোয়েস্টের জন্য, যে আমরা কোনো কিছু ডাটা পাঠাবো, দেন জেসন কি সেম ডাটা এবং জেসনের মতন, অর্থাৎ ডাটা জেসন ফরম্যাটে আমরা পাঠানোর জন্য জেসন ইউজ করি, বাট নর্মালি আমাদের ডাটা ইউজ করলেই হয়ে যায়। দেন ফাইলস, আমরা যদি কোনো ফাইলস পাঠাতে চাই, আপলোড করতে চাই, তো ফাইলস প্যারামিটারটা ইউজ করতে হবে। তো এখানে লেখা আছে যে কুকিজ, যদি আমাদের কোনো কুকিজ থাকে, তো সেক্ষেত্রে আমরা ডিকশনারি ফরম্যাটে যেভাবে আমরা হেডার এবং প্যারামস পাঠাই সেম ভাবে আমাদের কুকিজটাও পাঠাতে হবে। তো টাইম আউটটা আমরা জেনে আসি, এটা আমাদের কাছে ইউনিক লাগতেছে। তো টাইম আউটটা কিভাবে আমরা ইউজ করব, তো টাইম আউটটা ধরেন আমি এখানে গেট রিকোয়েস্ট করি যে আমি ডাটাটা বাদ দিয়ে দিলাম, দেন আমি সবকিছু বাদ দিয়ে দিলাম এর মধ্যে। আচ্ছা, এটা আমি বাদ না দিয়ে এটা আমি কপি করে নিই ফার্স্টে,
দেন এর মধ্যে আমি কাস্টমাইজ করি, দেন এখানে দিলাম গেট। তো ধরেন এই রিকোয়েস্টটা আমার আসতে ধরেন 1 সেকেন্ড সময়ের মধ্যে আমি চাই বা 5 সেকেন্ডের মধ্যে চাই, 5 সেকেন্ডের উপরে যদি হয় তো সেক্ষেত্রে অটোমেটিকলির জন্য ব্রেক করে দেয়। তো ধরেন আমি এখানে লিখলাম টাইম আউট 1 সেকেন্ড, আমি এখানে প্রিন্ট করব ডান ডট প্রিন্ট ডান ডট টেক্সট। এটা আমি একটু কমেন্ট করে দিই। হ্যাঁ ঠিক আছে। তো দেখেন 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে গেছে, সেজন্য আমার এখানে কোনো ব্রেক করতেছে না। তো এখন আমি একটা ভিজি এপিআই ইউজ করে দেখি। তো আমি একটা ভিজি এপিআই ইউজ করব যেটার মধ্যে লোড নিতে অনেক সময় লাগে। তো এই ইউআরএলটা আমি কমেন্ট করে আরেকটা ইউআরএল আমি লিখবো, ওইটা আমার কাস্টম একটা এপিআই, ওইটা লোড নিতে অনেক সময় লাগে, যে spellibrary.onRenderedUserProfile। তো এটা যদি আমি রান দেই তো 1 সেকেন্ডের মধ্যে দিকে আসে কিনা, 1 সেকেন্ড, আচ্ছা কাজ করে নাই, আমি রান ঠিকভাবে দিই নাই সেজন্য। হ্যাঁ এই যে দেখেন 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আসে নাই। তো ওইটা মেবি আই থিঙ্ক 15 থেকে 20 সেকেন্ড সময় লাগে। আমি এখন 10 সেকেন্ড দিয়ে দেখি কাজ করে কিনা। 10 সেকেন্ডের মধ্যে যদি আসে তো কাজ করবে, না হলে এরর দিবে। এই যে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু চলে আসছে, সব ডাটা কিন্তু এখানে লোড হয়ে গেছে। তো যদি কখনো আমাদের টাইম এর প্রয়োজন হয় যে আমি 5 সেকেন্ডের মধ্যে চাই, আমি বেশিক্ষণ ইউজারকে ওয়েট করাবো না, তখন আমরা টাইম আউট দিয়ে এপিআইটা কল করতে পারি। তো আশা করি এর ভিতরে কি কি প্যারামিটারগুলো আছে সবকিছু আপনারা ক্লিয়ার। তো এখন আমরা এপিআই ভেরিফিকেশন সম্পর্কে জানবো। তো ভেরিফিকেশন সম্পর্কে আমি বলতে বুঝিয়েছি যে আমাদের ডাটাটা, আমাদের রিকোয়েস্টটা ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা আমরা চেক করব। যে স্ট্যাটাস কোড দিয়ে আমি শুরুতেই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে স্ট্যাটাস কোড প্রিন্ট করতে হয়। যে 200 হলে ওকে, 201 হলে ওকে, দেন 300 গেলে অন্য একটা এরর কন্ডিশন থাকবে, দেন 400 গেলে এরর, দেন 500 গেলে সার্ভার এরর এক্সেট্রা থাকবে। আপনারা গুগল সার্চ করে সব স্ট্যাটাস কোড সম্পর্কে জানতে পারবেন। দেন রিজন, তো রিজন সম্পর্কে আমি কি বলছি, যে স্ট্যাটাস কোডের ডিটেলস প্রিন্ট করার জন্য রিজন ইউজ করতে হয়। দেন ওকে, দেন এলিপস, দেন আছে কুকিজ, দেন আছে ইউআরএল। তো এখানে ওকে বলতে বোঝানো হয়েছে যে আমার এপিআইটা ঠিকভাবে সার্ভারে হিট করছে কি না সেটা আমাকে ট্রু এবং ফলস কন্ডিশনে দেখাবে। সেটা যদি আমরা প্র্যাকটিস করে আসি, তো আমি এখানে আমাদের ভিজি এপিআইটা আছে ওইটা আমি বাদ দিয়ে আমাদের পূর্বের এপিআইটা আমি এখানে আনহাইড করে দিলাম। দেন আমাদের যে টাইম আউট দিছিলাম ওইটা আমি ক্রস করে দিলাম। এখন আমি চেক করব যে এই এপিআইটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। আমি কন্ডিশন দেব ইফ ডান ডট ওকে, দেন প্রিন্ট করবে ইয়েস আম ওয়ার্কিং। দেন যদি কাজ না করে নট ওয়ার্কিং প্রিন্ট করবে। তো আমি যদি রান দেই ক্লিয়ার ইয়েস আই এম ওয়ার্কিং, তার মানে ওকে ডান ডট ওকে যদি আমি দিই তো সে কি রিটার্ন করে, ট্রু অ্যান্ড ফলস, অর্থাৎ বুলিয়ান কন্ডিশন রিটার্ন করে। এবং এখানে আরেকটা আছে ইলিপসড। ইলিপসড কি, দেন ইলিপসড হচ্ছে গিয়ে রেসপন্স আসতে কতটুকু সময় লাগছে। যেমন আমরা আগে ইউজ করতাম টাইম স্ট্যাম্প, প্যারামিটারের মধ্যে টাইম স্ট্যাম্প দিয়ে দিতাম 10 সেকেন্ড, অর্থাৎ আমাদের রেসপন্স আসতে আমরা 10 সেকেন্ডের মধ্যে চাই। দেন ইলিপস দিয়ে আমরা দেখি যে কয় সেকেন্ডের মধ্যে আমার রেসপন্সটা ক্লায়েন্টের কাছে আসছে। তো ধরেন এটা আমি ক্রস করে দিলাম, আমি প্রিন্ট করব যে ডান ডট ইলিপস। দেন এখানে কিন্তু একদম আওয়ার, মিনিট, সেকেন্ড, মিলি সেকেন্ড সহ সবকিছু প্রিন্ট করছে। তো আমি এত কিছু না দিয়ে শুধু সেকেন্ড দেখতে চাই। প্রিন্ট ডান ডট ইলিপস ডট টোটাল সেকেন্ড, যদি ভাবে দেই, আগেরটা আমি কমেন্ট করে দিলাম, দেন আমি আবার রান দিলাম। দেন এই যে 0.2 সেকেন্ড সময় লাগছে। তো আমি যদি ভিজি এপিআইটা ইউজ করি তো দেখি তো ওইটা কতটুকু সময় লাগে রান হতে। এই যে প্রায় 7 সেকেন্ডের মতন সময় লাগছে, তাই না? ওকে, তো ইলিপস দিয়ে আমরা কতটুকু সময় লাগছে সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে ডাটা আসছে সেটা আমরা চেক করতে পারি। তো এটা আমি কমেন্ট করে দিই, আমাদের পূর্বের এপিআইটা নিয়ে আসি।
তো এখন আমরা দেখব আমাদের এপিআই রিকোয়েস্টের মধ্যে এরর হ্যান্ডেলিং। তো ধরেন আমাদের যে ভিজি এপিআইটা আছে ওইটা আমি গেট রিকোয়েস্ট পাঠাবো। তো আমি এখানে গেট রিকোয়েস্ট পাঠালাম, ওইটা কমেন্ট করে দিই। দেন গেট রিকোয়েস্ট কতটুকু সময় লাগলো, আমরা জানি যে 7 সেকেন্ডের মতো সময় লাগছে, তাই না? তো ধরেন আমি এখানে টাইম স্ট্যাম্প দিয়ে দিলাম যে 2 সেকেন্ড। তখন যদি প্রিন্ট করতে চাই ডান ডট টেক্সট, দেন কি হবে আশা করি আপনারা জানেন যে 2 সেকেন্ডের মধ্যে যদি না আসে তবে সে ইরোর দিবে, তাই না? তো এখানে কিন্তু আমাদেরকে ইরোর দিয়ে দিছে, বাট আমরা কিন্তু ইরোর চাই না। তো আমাদের কি করতে হবে, ট্রাই অ্যাকসেপ্ট ইরোর কন্ডিশন করতে হবে। তো ধরেন আমি এটা ট্রাই করব, দেন এটা আমি এর ভিতরের মধ্যে ঢুকে দিলাম। দেন অ্যাকসেপ্টে কি হবে, যে অ্যাকসেপ্টের মধ্যে কি কন্ডিশন দিবে, রিকোয়েস্ট ডট এক্সেপশন ডট, এখানে অনেক এরর কন্ডিশন আছে, যে কানেকশন এরর, মিসিং স্কেমা, দেন এসএসএল এরর, দেন রিকোয়েস্ট এক্সেপশন, এইচটিটিপি এরর, প্রক্সি এরর, দেন এখানে কিন্তু অসংখ্য এরর আছে। তো ধরেন আমরা এখানে যদি টাইম স্ট্যাম্প হয়, তো রিড টাইম আউট, যে এখানে টাইম আউট যদি হয় আমরা এখানে দেখে আসি আর কি এরর আছে, এইগুলোই। ধরেন আমি টাইম আউট দিলাম, দেন টাইম আউট যদি হয় তখন প্রিন্ট কি করবে, দিস ইজ টাইম আউট, ট্রাই এগেইন। দেন এটা যদি আমি আবার রান করি, আচ্ছা এখানে যেহেতু আমি এটা বাইরে দিছি তো এখানে কিন্তু এরর দিচ্ছে, তাই না? তার মানে এটা ভ্যালিডেট না। তখন এই প্রিন্ট কিন্তু ডান নামে ভেরিয়েবলটা খুঁজে পাচ্ছে না। তো এটা আমি একদম ভিতরে নিয়ে নেই, আল্ট প্রেস করে উপরে যাবে। দেন এই যে দিস ইজ টাইম আউট, ট্রাই এগেইন। তো আশা করি এরর কিভাবে কন্ট্রোল করতে হয় থার্ড পার্টি পেয়ের মধ্যে সেটা জানেন। তো এখন আমরা এখানে সবকিছু ক্লিয়ার করে দেই, এখানে যা আছে শুধু আমাদের ইউআরএলটা থাকুক উপরেরটা। দেন এখন আমরা কিছু প্রজেক্ট করার ট্রাই করব। যে ধরেন আপনার যে গিটহাবটা আছে, যে আমি আমার গিটহাবটা যদি ওপেন করি, তো ধরেন আমি আমার গিটহাবের ইউআরএলটা আমি জানি, দেন ইউআরএল এর মধ্যে নেম, দেন এখানে এভরিথিং যা আছে সবকিছু, দেন রিপোজিটরি সবকিছু আমি কি করব, টার্মিনালে নিয়ে আসবো। তো সেজন্য আমাদের কিভাবে এপিআই ম্যানেজ করতে হবে আমরা দেখে আসি। তো এখানের ইউআরএলটা আমি কমেন্ট করে আমাদের গিটহাবের যে ইউআরএলটা আছে ওইটা আমি এখানে লিখে রাখি। দেন এখানে api.github.com, দেন স্ল্যাশ দিয়ে ইউজার লিখে আপনাদের যে কারো ইউজার নেমটা এখানে দিবেন। দেন এটা আমি গেট রিকোয়েস্ট করবো। ধরেন আমি ডান নামে একটা ভেরিয়েবলের মধ্যে রিকোয়েস্টটা কল করে আমি গেট রিকোয়েস্ট পাঠাবো, এই ইউআরএলটা দিব। দেন আমি টেক্সট ফরম্যাটে আমি প্রিন্ট করতে যদি চাই, যে প্রিন্ট করো ডান ডট টেক্সট, দেন যদি রান দিই এখানে এই যে এখানে কিন্তু সবকিছু চলে আসছে। কি কি আসছে এখানে আমরা একটু দেখে আসি। লগইন, এখানে এন মামুন 0, দেন আইডি নং আইডি, দেন নোট আইডি, দেন এখানে অ্যাভাটার ইউআরএল সবকিছু কিন্তু দেখেন প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা ধরেন আমরা এখানে হিজিবিজি গুলো না প্রিন্ট করে আমরা যদি জেসন ফরম্যাটে প্রিন্ট করি তবে দেখি তো কি প্রিন্ট হয়। টেক্সটটা কমেন্ট দিয়ে প্রিন্ট করব ডান ডট জেসন, দেন রান দিলাম। আচ্ছা জেসন ফরম্যাটে প্রিন্ট হয়েছে। এখন আমাদের কি এটা, দেন ভ্যালু হয়েছে কি আমাদের এটা, তাই না? দেন ফলোইং করতেছে 5 জন, দেন ফলোইং হয়েছে কি 5 হয়েছে কি ভ্যালু। তো আমরা কি ভ্যালু আকারে প্রিন্ট করতে পারবো। তো ধরেন আমি নেম যদি দেই, নেম, এখানে নেম নামে কি কোনো কি আছে? হ্যাঁ আছে, তো নেমটা প্রিন্ট হবে। এই যে নেম মানে এন মামুন চলে আসছে। তো আর কি কি প্রিন্ট করতে পারি, এখান থেকে আমরা সবকিছু কিন্তু প্রিন্ট করতে পারবো। তো ধরেন বায়োটা প্রিন্ট করতে চাই, বিআইও বায়ো, দেন আর কি প্রিন্ট করব, লোকেশন, দেন আর কি প্রিন্ট করা যায়, ফলোয়ার্স, FOLLOWERS ফলোয়ার্স। এখন থেকে তো কি প্রিন্ট হয়, এই যে ফার্স্ট নেম, দেন বায়ো, দেন লোকেশন, দেন ফলোয়ার্স। এভাবে কিন্তু আপনারা গিটহাবের সবকিছু প্রিন্ট করতে পারবেন। দেন এখানে আপনার রিপোজিটরি কি কি আছে সবকিছু কিন্তু আপনারা খুঁজে বের করতে পারবেন, একটু ঘাটাঘাটি করে নেবেন। তো এখন আমরা আরেকটা ছোটখাটো প্রজেক্ট করব। তো এটা আমি ক্লিয়ার করে ফেললাম। দেন এখানে আমরা প্রজেক্ট করব যে আমাদের কারেন্সি চেঞ্জ, ধরেন ইউএসডি ডলার থেকে আমাদের বাংলাদেশি কারেন্সি কি সেটা আমরা এপিআই এর মাধ্যমে নিয়ে আসবো। তো ধরেন আমি ইউআরএল এর মধ্যে লিখলাম একটা এপিআই। সো কারেন্সি চেকের জন্য এপিআইটা আমরা ইউজ করি api.exchangerate api.com, দেন বিফোর লেটেস্ট ইউএসডি থেকে আমি নিয়ে আসবো কি বিটিটি অর্থাৎ বাংলাদেশ টাকায়।
দেন আমি এটাকে গেট রিকোয়েস্ট করব। তো ডানের মধ্যে আমি লিখলাম রিকোয়েস্ট ডট গেট দেন ইউআরএল, দেন প্রিন্ট করে দেখি এখানে কি প্রিন্ট হয়। আমি জেসন ফরম্যাটে যদি প্রিন্ট করি ডান ডট জেসন, দেন এখানে ক্লিয়ার হয়ে গেছে। এই যে জেসনের মধ্যে কি প্রিন্ট হয়েছে, প্রোভাইডার কোন প্রোভাইডার এটা রিটার্ন করতেছে, দেন ওয়ার্নিং, দেন এখানে আর কি আছে টার্মস, দেন আছে রেটস। ওকে, তার মানে রেটের মধ্যে দেখেন আরেকটা ডিকশনারি আছে। তো ধরেন আমরা শুধু রেটসটা জানতে চাই, তো যেহেতু আমাদের ডিকশনারি ফরম্যাটে আমি প্রিন্ট করছি জেসন, তো আমি এখানে রেটস নামে যদি আমি কল করি RATES রেটস, এখন ঠিক আছে। রেটস এর মধ্যে কিন্তু সব দেশের কারেন্সির নামটা দেওয়া আছে। তো রেটস এর মধ্যে আর কি আছে বিডিটি, দেখেন বিডিটি আছে 121.51, তাই না? তো আমি যদি বিডিটি প্রিন্ট করতে চাই তো এটা কিন্তু কারেক্ট ডিকশনারি। তো এর মধ্যে যদি আমি আবার লিখি বিডিটি, তো বিডিটির ফরম্যাটটা চলে আসবে। এই যে বর্তমানে কারেন্সি কত করে চলতেছে, $1 121.51। তো এইভাবেই আমরা এপিআই এর মাধ্যমে ওয়েদার আপডেট দেন সবকিছু কিন্তু আমরা নিয়ে আসতে পারবো, যদি ওইগুলোর এপিআই ফ্রিতে পাওয়া যায়। এবং যদি ফ্রিতে না থাকে তবে আমাদের কি করতে হবে, এপিআই গুলো আমাদের কিনে আমাদের ইউজ করতে হবে। যখন আমরা কিনবো তখন আমাদের কিন্তু একটা টোকেন দিবে, দেন টোকেন দেওয়ার সময় কিন্তু আমরা হেডারের মধ্যে টোকেন দিয়ে এপিআই গুলো আমাদের রিকোয়েস্ট পাঠাতে হবে, তখন ওগুলো কাজ করবে। তো এখন আমরা আরেকটা ইন্টারেস্টিং প্রজেক্ট জানবো, যে ধরেন আমার যে ল্যাপটপটা আছে ওই ল্যাপটপের আইপিটা কি, আমরা কিন্তু সহজে গুগল করে জানতে পারি যে হোয়াট ইজ মাই আইপি। যদি আমি গুগল করি দেন আমার আইপিটা চলে আসবে। তো ওইটা আমি আমার টার্মিনালে কিভাবে নিয়ে আসবো, যদিও আমাদের টার্মিনালের বিভিন্ন কমান্ড দিয়ে নিয়ে আসা যায়, কিন্তু আমরা এপিআই ব্যবহার করে কিভাবে আমার আইপি অ্যাড্রেসটা আমার টার্মিনালে নিয়ে আসবো সেটা আমরা আজকে দেখবো। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমি এগুলো ক্লিয়ার করে দিলাম। ইউআরএল এর মধ্যে আমি লিখলাম একটা api.ipfy.org.format জেসন, এটার মাধ্যমে কিন্তু আমাদের ল্যাপটপের আইপিটা ওটা শো করবে। আমি যদি ডানের মধ্যে কোয়েস্ট গেট মেথড ইউজ করি দেন ইউআরএলটা আমি পাঠিয়ে দিলাম। দেন আমি যদি প্রিন্ট করি ডান ডট টেক্সট ফরম্যাট ইউজ করি, জেসন ফরম্যাট লাগবে না আমাদের, পাইথন ডট পিওয়াই। ওকে, আমাদের এই যে আইপিটা 103.49 এই আইপিটা কিন্তু শো হয়ে গেছে। তো আশা করি আপনারা প্রজেক্টটা বুঝতে পারছেন।